ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আর মধ্যযুগীয় ভারতের ইতিহাস নিয়ে একটু চিন্তায় আছেন? কোনো ব্যাপার না। চলুন আজ আমরা একসাথে এই বিশাল বিষয়টাকে এমনভাবে গুছিয়ে নেব যাতে পরীক্ষার জন্য প্রস্তুতিটা একদম সলিড হয়ে যায়। মানে প্রায় ৫০০ বছরের ইতিহাস, কার না মাথা ঘুরে যায়, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, আমরা এখানে আছি ঠিক সেই কারণেই। ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য এই মস্ত বড় সিলেবাসটাকে আমরা ভেঙে ছোট ছোট করে ফেলব। দেখবেন কত সোজা মনে হবে। তো আজ আমরা কি দেখব এক নজরে দেখে নিই। প্রথমে সুলতানি যুগ, তারপর বিজয়নগর বনাম বাহমনি, এর পরে আসবে মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের গল্প, আর শেষে থাকবে সংস্কৃতি আর প্রশাসন নিয়ে কিছু কুইক ফ্যাক্টস। চলুন শুরু করা যাক। ওকে, তাহলে আমাদের আলোচনার প্রথম স্টপ সুলতানি যুগ। দিল্লিতে মধ্যযুগীয় শাসনের একদম গোড়াপত্তন হয়েছিল কিন্তু এখান থেকেই। দেখুন, সুলতানি যুগ বুঝতে গেলে এর ৫টা রাজবংশের সিকোয়েন্স বা ক্রমটা মনে রাখা কিন্তু মাস্ট। ডব্লিউবিসিএসের খুব ফেভারিট একটা জায়গা এটা। মনে করে দেখুন, প্রথমে মামলুক বা দাসবংশ, তারপর খিলজি, তারপর তুগলক, সৈয়দ আর শেষে লোদি বংশ। এই ক্রোনোলজিটা একদম গেঁথে নিন। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা নিয়ে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। দুজন আক্রমণকারী, কিন্তু দুজনের উদ্দেশ্য একদম আলাদা। একদিকে গজনির মাহমুদ, যার একটাই লক্ষ্য ছিল ভারতের ধন সম্পদ লুট করা। ওই যে বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ, ওটাই তার সেরা উদাহরণ। আর অন্যদিকে দেখুন মোহাম্মদ ঘুরিকে, তার উদ্দেশ্য ছিল এম্পায়ার বিল্ডিং, মানে স্থায়ী সাম্রাজ্য গড়া। আর তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর ঠিক সেটাই তিনি করে দেখালেন, দিল্লি সুলতানির পত্তন করে। এই বেসিক ডিফারেন্সটা কিন্তু ক্লিয়ার থাকা চাই। আলাউদ্দিন খিলজি, এই নামটা শুনলেই মাথায় আসা উচিত কিছু অসাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের কথা। এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। চলুন পয়েন্ট করে দেখি। ১ নম্বর, মার্কেট কন্ট্রোল বা শাহানাই মান্ডি। কেন? কারণ একটা বিশাল আর্মি মেনটেন করার জন্য দাম নিয়ন্ত্রণ করা জরুরি ছিল। ২ নম্বর, একটা দুর্দান্ত স্পাই সিস্টেম বা গুপ্তচর ব্যবস্থা, যাতে আমির ওমরাহারা সবসময় নজরে থাকে। আর ৩ নম্বর, দুর্নীতি আটকাতে দাগ আর চেহারা সিস্টেম, মানে ঘোড়ার গায়ে ছাপ দেওয়া আর সৈন্যদের ডিটেলড রেকর্ড রাখা। কি দারুণ ভাবনা, তাই না? ওকে, দিল্লি থেকে এবার আমরা পাড়ি দিচ্ছি দক্ষিণ ভারতে। এখানে তখন চলছে দুই মহাশক্তির মধ্যে এক জবরদস্ত টাক্কার, বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর মানেই কিন্তু ৪টে রাজবংশ: সঙ্গম, সালুভ, তুলুভ আর আরাভিডু। তবে পরীক্ষার জন্য আমাদের ফোকাস থাকবে তুলুভ বংশের উপর। কেন? কারণ এই বংশে জন্মেছিলেন তাদের সর্বশ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়। আর বাহমনি সাম্রাজ্যের কি হল? ওদের গল্পটা একটু অন্যরকম। নিজেদের মধ্যেকার ঝামেলার কোন্দলের জন্য গোটা সাম্রাজ্যটা ৫টা ছোট ছোট রাজ্যে ভেঙে গেল: বিজাপুর, আহমেদনগর, গোলকোন্ডা, বেরার আর বিদার। আর এটাই কিন্তু তাদের পতনের রাস্তা তৈরি করে দিয়েছিল। তো আমরা যার কথা বলছিলাম, কৃষ্ণদেব রায়, সময়টা ১৫০৯ থেকে ১৫২৯। বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসে ইনি একজন লেজেন্ড। এর সময়েই সাম্রাজ্যটা তার ক্ষমতার আর সংস্কৃতির একেবারে পিকে পৌঁছেছিল। এখান থেকে পরীক্ষার জন্য কিছু হট টপিক আছে, নোট করে নেওয়া যেতে পারে। ওনাকে বলা হতো অন্ধ্র ভোজ। তিনি নিজে একজন বিরাট পণ্ডিত ছিলেন, লিখেছেন বিখ্যাত তেলুগু মহাকাব্য আমুক্তা মাল্যদা। তাঁর রাজসভায় ছিলেন অষ্টদিগ্গজ, মানে ৮জন সেরা কবি। শুধু তাই নয়, তিনি একজন দুর্ধর্ষ যোদ্ধাও ছিলেন, যার প্রমাণ হল ১৫২০ সালের রায়চুরের যুদ্ধ। মানে এক কথায় অলরাউন্ডার। কিন্তু প্রত্যেকটা উত্থানের পরেই একটা পতন আসে, তাই না? বিজয়নগরের ক্ষেত্রে সেই মুহূর্তটা ছিল ১৫৬৫ সাল, তালিকোটার যুদ্ধ, সাউথ ইন্ডিয়ার ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। এই একটা যুদ্ধই বিশাল বিজয়নগর সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। সালটা আর যুদ্ধের নাম দুটোই কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে দক্ষিণ ভারত থেকে এবার আমরা আসছি মধ্যযুগীয় ভারতের সবচেয়ে গ্ল্যামারাস চ্যাপ্টারে, মুঘল সাম্রাজ্য। একদম বাবরের হাতের শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত পুরো উত্থান পতনের গল্পটা একবার দেখে নেওয়া যাক। বাবর কিন্তু ভারতে এমনিতে আসেননি, রীতিমতো যুদ্ধ জিতে নিজের জায়গা তৈরি করেছেন। পরপর ৪টে ব্যাক টু ব্যাক যুদ্ধ। ভাবা যায়, ১৫২৬-এর পানিপথের প্রথম যুদ্ধ দিয়ে লোদি বংশ খতম। তারপর খানওয়া, চান্দেরি আর ঘরঘরার যুদ্ধে রাজপুত আর আফগানদের হারিয়ে গোটা উত্তর ভারতে মুঘল শাসনের ভিতটা একেবারে পাকা করে ফেললেন। এবার আসি আকবরের একটা মাস্টার স্ট্রোকের কথায়, মানসবদারি সিস্টেম। এটা ঠিক কী ছিল? সহজ কথায় এটা ছিল একটা র্যাঙ্কিং সিস্টেম। মানে অফিসারদের র্যাঙ্ক দেওয়া হতো। এর দুটো পার্ট ছিল, জাত আর সাওয়ার। জাত দিয়ে ঠিক হতো তার স্যালারি আর স্টেটাস কী হবে, আর সাওয়ার দিয়ে ঠিক হতো তাকে কতজন ঘোড়সওয়ার সৈন্য রাখতে হবে,
মানে একই সিস্টেমে সিভিল আর মিলিটারি দুটোই কন্ট্রোল করা হতো। ব্রিলিয়েন্ট। আকবরের কথা বলতে গেলে এই সালটা না বললেই নয়, 1564। এই বছর তিনি জিজিয়া কর তুলে দেন। এটা কিন্তু একটা বিরাট বড় পদক্ষেপ ছিল। এই একটা সিদ্ধান্তই বুঝিয়ে দেয় তার ধর্মীয় সহনশীলতার পলিসিটা কতটা আলাদা ছিল আগের শাসকদের থেকে। আকবরের পর যদি আমরা শাহজাহানের কথায় আসি তাহলে একটা শব্দই মাথায় আসে, আর্কিটেকচার। তার সময়টাকে বলা হয় গোল্ডেন এজ অফ মুঘল আর্কিটেকচার। আর হবে নাই বা কেন, তাজমহল, লালকেল্লা, জামা মসজিদ সব তো তারই সময়ের সৃষ্টি। এক কথায় তিনি ছিলেন দি আর্কিটেক্ট এম্পায়ার। আর শাহজাহানের পর এলেন ঔরঙ্গজেব। আর এখানেই গল্পটা একটা বড় মোড় নিল। এটা একটা প্যারাডক্স, মানে বিরোধাভাস। ঔরঙ্গজেবের সময়ে মুঘল সাম্রাজ্য আকারে সবচেয়ে বড় হয়েছিল, এটা সত্যি। কিন্তু তার কিছু পলিসি, যেমন দাক্ষিণাত্যে লম্বা সময় ধরে যুদ্ধ চালানো, আবার জিজিয়া কর ফিরিয়ে আনা, এই সব কিছুই সাম্রাজ্যকে ভেতর থেকে একদম ঝাঁঝরা করে দিচ্ছিল। বলতে পারেন তিনি সাম্রাজ্যের সীমানা বাড়াতে গিয়ে এর ভিতটাই নড়বড়ে করে দিয়েছিলেন। বেশ, আমরা অনেকটাই কভার করে ফেলেছি। এবার একটা কুইক র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যা কেমন? এমন কিছু টপিক যেগুলো থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন তুলে দেয়। তাহলে সবাই রেডি তো? পরীক্ষার প্রশ্নপত্রে ম্যাচ দি ফলোয়িং বা সঠিক জোড়া মেলাও দেখেছেন তো? তার একটা খুব কমন টপিক হলো এই বিদেশি পর্যটকরা কে কার সময়ে এসেছিলেন এটা গুলিয়ে ফেললেই গেল। যেমন ধরুন, ইবন বতুতা মানেই মোহাম্মদ বিন তুগলক, আর স্যার টমাস রো মানেই জাহাঙ্গীর। এই জোড়াগুলো কিন্তু একদম ভুল করা চলবে না। যে কোনো বিষয় ভালোভাবে বুঝতে হলে তার কিছু টার্মস বা পরিভাষা জানাটা খুব দরকার। মধ্যযুগীয় প্রশাসনের ক্ষেত্রেও তাই। যেমন ইকতাকি, ওটা ছিল বেতনের বদলে দেওয়া জমি। দিওয়ান-এ-আর্চ, বলবনের মিলিটারি ডিপার্টমেন্ট। মীর বক্সি, মুঘল আমলের মিলিটারি হেড। আর দহশালা, টোডরমলের বিখ্যাত ল্যান্ড রেভিনিউ সিস্টেম। এই টার্মসগুলো জানা থাকলে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যায়। শুধু যুদ্ধ আর প্রশাসনই নয়, মধ্যযুগে কিন্তু ভক্তি আর সুফি আন্দোলনের মতো একটা বিরাট সামাজিক আলোড়নও ঘটেছিল। কবিরের এই কথাটা শুনুন, রাম আর আল্লাহ একই ঈশ্বরের ভিন্ন নাম। এই একটা লাইনেই যেন পুরো ভক্তি আর সুফি আন্দোলনের সারমর্মটা লুকিয়ে আছে। বিভেদ নয়, মিলন, এটাই ছিল তাদের মূল কথা। তো আমাদের আজকের সফর এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, আমরা যে এত সব সাম্রাজ্য, তাদের আইনকানুন, তাদের সংস্কৃতির কথা বললাম, একটু ভেবে দেখুন তো, এগুলোর রেশ কি আজকের ভারতের প্রশাসন বা আমাদের কালচারেও কোথাও খুঁজে পাওয়া যায়? কিভাবে এই মধ্যযুগ আজও আমাদের মধ্যে বেঁচে আছে? উত্তরটা কিন্তু বেশ গভীর, অবশ্যই ভাব।